আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আজকের অধিবেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হালিম, সহকারী শিক্ষক গণিত, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। পাঠের বিষয় বীজগণিত নবম শ্রেণী, অধ্যায় প্রথম। একটি মার্বেল, দুটি ফুল, তিনজন জেলে, পাঁচটি পাখি এবং ৮ জন খেলোয়াড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করতে পারছো যে একটি মার্বেল, দুটি ফুল, ৩ জন জেলে, ৫টি পাখি এবং ৮ জন খেলোয়াড়। এগুলো কিন্তু এক একটি সংখ্যা। কাজেই আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে সংখ্যা। আচরণিক উদ্দেশ্য: সংখ্যা কি তা ব্যাখ্যা করতে পারবে, মূলদ এবং অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য করতে পারবে, বিভিন্ন প্রকার ভগ্নাংশ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা জানব স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি। স্বাভাবিক সংখ্যা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাচারাল নাম্বার। যে সকল সংখ্যা গণনার জন্য ব্যবহার করা হয় তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে গণনাকারী সংখ্যা। লক্ষ্য করো বন্ধুরা, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দেখানো হয়েছে। এই সবগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে 1 থেকে এবং এর সর্বশেষ সংখ্যাটি কত সেটি আমরা জানি না। মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যার শুরু হয়েছে 1 থেকে এবং শেষ সংখ্যাটি কত সেটা আমরা এখনো জানতে পারিনি, বিজ্ঞানী এখনো এটা আবিষ্কার করতে পারেনি। এখানে 2 3 5 7 এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আবার 4 6 8 10 এই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আমরা এখানে মৌলিক এবং যৌগিক সংখ্যা বলতে কি বুঝি সে সম্পর্কে একটু বলে নিচ্ছি। একের চেয়ে বড় যে সকল সংখ্যা, একের চেয়ে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, সেই সংখ্যাকে বলা হয় হলো মৌলিক সংখ্যা। আমি আবার বলছি, একের চেয়ে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, তাদেরকে বলা হয় হলো মৌলিক সংখ্যা। আবার যে সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক সংখ্যা পাওয়া যায় তাদেরকে বলা হয় হলো যৌগিক সংখ্যা। তো পৃথিবীতে অসংখ্য মৌলিক সংখ্যা রয়েছে এবং অসংখ্য যৌগিক সংখ্যা রয়েছে। এরপরে আমরা জানব পূর্ণ সংখ্যা সম্পর্কে। ইন্টিজার, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যাকে আই বা জেড দ্বারা প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এটাকে আই অথবা জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা জানলাম যে পূর্ণ সংখ্যা 3 ভাগে বিভক্ত: ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য। লক্ষ্য করো বন্ধুরা, এখানে শূন্য এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। যদি আমরা সংখ্যা রেখা অঙ্কন করি তাহলে শূন্যের ডান পাশে যে সংখ্যাগুলি থাকবে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং শূন্যের বাম পাশে যে সংখ্যাগুলি থাকবে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার।
পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে বলা হয় হলো মূলদ সংখ্যা। আমরা অন্যভাবে সংখ্যাটি বলতে পারি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ উভয় হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাগুলিকে বলা হয় হলো মূলদ সংখ্যা। অথবা যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়, তাদেরকে বলা হয় হলো মূলদ সংখ্যা। লক্ষ্য করি বন্ধুরা, 3/1 ইজ ইকুয়াল টু 3, 7/2 ইজ ইকুয়াল টু 3.5, 5/3 ইজ ইকুয়াল টু 1.666 ডট ডট। তাহলে এই সবগুলি হচ্ছে মূলদ সংখ্যা। আমাদের স্মরণ রাখতে হবে যে মূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে সব হচ্ছে মূলদ সংখ্যা, সকল ভগ্ন সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এই গুরুত্বপূর্ণ তিনটি কথা তোমরা মনে রাখবে যে মূলদ সংখ্যাকে আমরা দুইটি সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করতে পারি। সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা এবং সকল ভগ্ন সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাদেরকেই অমূলদ সংখ্যা বলা হয়। লক্ষ্য করি বন্ধুরা যে মূলদ সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশিত সংখ্যা, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়। আর অমূলদ সংখ্যা হচ্ছে তার বিপরীত, অর্থাৎ পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা না যায়, তাহলে সেই সকল সংখ্যাকে আমরা বলবো হলো অমূলদ সংখ্যা। সংক্ষেপে আমরা বলতে পারি যে সকল সংখ্যা মূলদ নয়, সেগুলি হচ্ছে অমূলদ সংখ্যা। লক্ষ্য করি বন্ধুরা, √2 1.414214 তোমরা দেখতে পাচ্ছ এখানে ডট ডট দেওয়া আছে, তার মানে এখানে অসংখ্য অগণিত এখানে সংখ্যা রয়েছে। √3 এর মানও দেখতে পাচ্ছ, এরপরে দেখতে পাচ্ছ পাই, ঘনমূল 7 এর মান দেওয়া আছে, তারপরে √5/2 এর মান দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এর ডান পাশে অসংখ্য ঘর ফাঁকা আছে, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সংখ্যা দেখতে বসবে। তার মানে এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যার ভাগফল রূপে, দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করতে সমর্থ হব না। এই জন্যে √2, √3, পাই, ঘনমূল 7, √5/2 এর সবগুলি সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। এরকম আরও অনেক অনেক অমূলদ সংখ্যা পৃথিবীতে রয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে যে অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে কখনোই প্রকাশ করা সম্ভব নয়। বাস্তব সংখ্যা, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। অর্থাৎ এর পূর্বে আমরা যতগুলো সংখ্যা নিয়ে আলোচনা করলাম, সকল সংখ্যাই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বলা হয় বাস্তব সংখ্যা। আমরা লক্ষ্য করি বন্ধুরা, এখানে দেওয়া আছে ইরেশনাল নাম্বার পাই √3 √5, এরপরে দেওয়া আছে হলো রেশনাল নাম্বার, দেখতে পাচ্ছ -4/3, 1.3, তারপরে 11/2, 3.79, তারপরে ইন্টিজার এখানে দেওয়া আছে ইন্টিজার -1, -2, -3, -4, 0 এবং ন্যাচারাল নাম্বার 1, 2, 3। মানে এই সকল সংখ্যা মিলেই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার গঠিত। ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার, শূন্য অপেক্ষা বড় সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। সংখ্যা রেখায় শূন্যের ডান পাশে যে সকল সংখ্যাগুলো বসে, সেই সংখ্যাগুলো অবশ্যই শূন্যের চেয়ে বড় এবং এই সংখ্যাগুলো হচ্ছে পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা। তোমরা দেখতে পাচ্ছ যে 1, 2, √2, 3/2, 5/4, 0.415, 5.62 পৌনঃপুনিক, 4.1203, 4, 5 এই সবগুলো সংখ্যা হচ্ছে 0-র চেয়ে বড় এবং এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ নাম্বার, শূন্য অপেক্ষা ছোট সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্য অপেক্ষা ছোট
সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। লক্ষ্য করি আমরা -1, -2, -√2, -3/2, -5/4, -4.15, -5.62 পৌনঃপুনিক -4.120345। অর্থাৎ এই প্রত্যেকটি সংখ্যার সামনে ঋণাত্মক চিহ্নটি আছে বা মাইনাস সংখ্যা আছে, এই জন্য এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, যেগুলো অবশ্যই শূন্যের চেয়ে ছোট। অঋণাত্মক সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি শূন্যের চেয়ে বড় সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং শূন্যের চেয়ে ছোট সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্যকে আমরা কার মধ্যে ফেলব? এটি কি ধনাত্মক সংখ্যা? এটি কি ঋণাত্মক সংখ্যা? না, আসলে শূন্যকে বলা হয় হলো নন নেগেটিভ নাম্বার, অর্থাৎ অঋণাত্মক সংখ্যা। শুধু তাই নয়, শূন্যের চেয়ে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। লক্ষ্য করি বন্ধুরা, এখানে 0, 3, 1/2, 0.6, 1, 2, 4.7 পৌনঃপুনিক 2.120345, এই সবগুলো সংখ্যা হচ্ছে শূন্যের চেয়ে বড়। সুতরাং এই সংখ্যাগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার। দশমিক ভগ্নাংশ, মূলদ এবং অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলে। লক্ষ্য করো বন্ধুরা, যে মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে তাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। তোমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে নিচের ক্লাসগুলোতে জেনে আসছো। এখানেও কয়েকটি এক্সাম্পল দেওয়া হয়েছে। 7/2, 3.5, 10/3, 3.333 ... বা 3.3 পৌনঃপুনিক √3, 1.7232 ... তাহলে এই সবগুলো ভগ্নাংশ হচ্ছে পৌনঃপুনিক ভগ্নাংশ। লক্ষ্য করি বন্ধুরা, পৌনঃপুনিক ভগ্নাংশকে আমরা কয়েকটি অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, যেটা তোমরা প্রথমে দেখতে পাচ্ছ। এরপরে অসীম দশমিক ভগ্নাংশ, অসীম মানে যার সীমা নেই, এখানে দেখতে পাচ্ছ। আরেকটা হচ্ছে অসীম অনাবৃত ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 3.3 পৌনঃপুনিক দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আবৃত, অসীম আবৃত ভগ্নাংশ। তাহলে কখনো যদি দেখো যে কোন একটি ভগ্নাংশের ওপরে পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা বুঝতে হবে এটা আবৃত ভগ্নাংশ, কিন্তু পৌনঃপুনিক নেই, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে অনাবৃত ভগ্নাংশ। সুতরাং আমরা এখানে জানলাম যে সসীম দশমিক ভগ্নাংশ 3.5 আর অসীম আবৃত ভগ্নাংশ 3.3 পৌনঃপুনিক এবং অসীম অনাবৃত ভগ্নাংশ 1.732। প্রিয় শিক্ষার্থীরা, বাস্তব সংখ্যার যে একটা প্রবাহ চিত্র সেটা তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে। লক্ষ্য করি বন্ধুরা, এখানে বাস্তব সংখ্যা যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ এবং অপরটি হচ্ছে অমূলদ। লক্ষ্য করি যে মূলদ অংশে রয়েছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এরপরে মূলদ অংশকে আবার দুটি অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ণ এবং ভগ্নাংশ। আমরা লক্ষ্য করি যে ভগ্নাংশের মধ্যে রয়েছে সাধারণ এবং দশমিক ভগ্নাংশ। তাহলে মনে রাখতে হবে যে ভগ্নাংশকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের মধ্যে রয়েছে সসীম এবং অসীম আবৃত ভগ্নাংশ। আর সাধারণ ভগ্নাংশকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত এবং আরেকটা হচ্ছে মিশ্র। আর মিশ্র ভগ্নাংশগুলি আসলেই অপ্রকৃত ভগ্নাংশ। আর পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। ধনাত্মক সংখ্যা তিন ভাগে বিভক্ত, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং 1। যেহেতু 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যা নয়, সুতরাং 1কে কোনো অংশেই ফেলা যাচ্ছে না, সুতরাং 1 আলাদাভাবেই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাস্তব সংখ্যার যে প্রবাহ চিত্র সেটা তোমরা দেখতে পেলে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। নাম্বার 1, নিচের কোনটি মূলদ সংখ্যা? ক √8, খ √9, গ √12 এবং গ হচ্ছে √18। দেখে আসি বন্ধুরা, সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে √9। কেন এটি মূলদ সংখ্যা? তোমরা জানো যে √9
ইকুয়াল হলো 3, অর্থাৎ 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই কারণে তাকে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাই 3। এই জন্যে √9 হচ্ছে একটি মূলদ সংখ্যা, আর বাকি যে 3টি বিকল্প অ্যান্সার দেওয়া আছে তার কোনোটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে নাম্বার 2, নিচের কোনটি অমূলদ সংখ্যা? 4টি বিকল্প অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ। ক √8, √9, গ √16 এবং গ হচ্ছে √25। আমরা জানি 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 16 পূর্ণবর্গ সংখ্যা এবং 25ও একটি পূর্ণবর্গ সংখ্যা। √8 পূর্ণবর্গ সংখ্যা নয়, এবং এটাকেই আমরা দুটি সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করতে পারি না, বিধায় এটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা। আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, এটি বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। পৌনঃপুনিক 7 সংখ্যাটি লক্ষ্য করি। নাম্বার 1 মূলদ, নাম্বার 2 আবৃত, নাম্বার 3 স্বাভাবিক। নিচের কোনটি সঠিক? ক নাম্বার 1, ক হলো 1 2, গ হচ্ছে 1 3 এবং গ হচ্ছে 1 2 3। সঠিক অ্যান্সারটি হচ্ছে 1 এবং 2, অর্থাৎ এটি মূলদ এবং এটি হচ্ছে আবৃত। বন্ধু, এই ছিল আমাদের আজকের পাঠ। তোমরা যেখানে বসে আমার এই পাঠদান এতক্ষণ দেখলে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।